নমস্কার বন্ধুরা, রুমার গল্পের দুনিয়ায় আপনারা সকলে স্বাগত। আজ আপনারা শুনবেন সমরেশ মজুমদারের লেখা গল্প নিজের জন্য। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন শুরু করছে আজকের গল্প নিজের জন্য। গল্প পাঠে আমি রুমা। কথাটা সন্ধ্যারানীকে কি করে বলা যায় ভেবে পাচ্ছিল না অতীন, কিন্তু তৃষা বলল, বলতে যখন হবেই তখন লজ্জা সংকোচ করার কোনো মানে হয় না। ঠিকই বলেছ, তবে কি না একটা দুটো নয়, 7-7টা দিন। অতীন বেশ বিমর্ষ গলায় বলল, তাহলে বলো না, আমি তোমাকে অনেকবার বলেছি যা পারবে না তা করার কথা কল্পনা করে আমাকে নাচাবে না। অদ্ভুত। তৃষা মুখ ফেরালো। আশ্চর্য, আমি কি করতে চাইছি না? মা যে এত ঝটপট বড়দির বাড়ি থেকে চলে আসবে তা কে জানতো? অতীন বিড়বিড় করল, ঝটপট মোটেই নয়। উনি ঠিক 2 মাস ছিলেন তোমার বড়দির বাড়িতে। আমি আগেই তোমাকে বলেছিলাম এই সুযোগটার সদ্ব্যবহার করো। তৃষা বলল, আশ্চর্য, তখন অফিস ছুটি না দিলে আমি কি করব? আমি কিছু জানি না, তুমি যখন আমাকে নাচিয়েছ তখন। কথা শেষ করল না তৃষা। মাথা নেড়ে অতীন ছাদের ঘরের সিঁড়িতে পা দিল। ঠাকুরদা বাড়িটা বানিয়েছিলেন। অতি বৃদ্ধ অবস্থায় তিনি ছাদের ঘরে থাকা পছন্দ করতেন, তাই পরিপাটি ব্যবস্থা করে নিয়েছিলেন। ঠাকুরমাকে জ্ঞান হওয়ার পর দেখেনি অতীন। শুনেছে বাবার বালক বয়সে তিনি গত হয়েছেন। ঠাকুরদা ছাদের ঘরে ঠাকুরমার বাঁধানো ছবি ঝুলছে। অনেকটা আগেকার দিনের সিনেমার অভিনেত্রী সন্ধ্যারানীর মতো দেখতে। ঠাকুরদার গত হওয়ার পর দীর্ঘদিন ঘরটা বন্ধ ছিল। বাবা চলে যাওয়ার পর মা যখন ফের ওই ঘরে থাকতে গেলেন তখন তার বয়স 72। বাতের ব্যথার কারণে সিঁড়ি ভাঙতে পারেন না। ছাদের ওই ঘরে তার খাবার ঠিকঠাক সময়ে পৌঁছে দিলে তিনি খুশি হতেন। সকাল বিকেল খোলা বারান্দায় মোড়ায় বসে আকাশ দেখতে দেখতে একটার পর একটা দিন চলে যাচ্ছিল। সিঁড়ি ভাগার কষ্ট করতে হয় না। পৃথিবীর কারো সঙ্গে যোগাযোগ নেই। কাজের মেয়েটা 4 বার খাবার জলখাবার দিয়ে যায় সময় মেনে। ছেলে বৌমার ছাদে ওঠার দরকার হয় না। ওই কাজের মেয়েটি খাবার দেওয়া ছাড়া ভেজা কাপড় রোদ্দুরে মেলতে এবং তুলতে 2 বার আসে। বিকেলে যখন চা দিতে আসে তখন সকালের কাগজটা দিয়ে যায়। পৃথিবীতে রোজ কত খবর হচ্ছে। বৃদ্ধা তখন গোগ্রাসে গেলেন, যতক্ষণ অক্ষরগুলো ঝাপসা না হয়ে যায়। কি করছো? দরজায় পৌঁছে অতীন কথা বলল। তক্তপোষে শুয়েছিলেন প্রতিমা। মুখ ফিরিয়ে ছেলেকে দেখলেন। দেখে অবাক হলেন। দাড়ি কামায়নি, এর মধ্যে কখন ওর দাড়ি পেকে গেল? কতদিন পরে ছেলের মুখ ভালোভাবে দেখবেন বলে শরীরটাকে টেনে হিঁচড়ে সোজা করে বসতে চাইলেন। অতীন বলল, আহা, উঠছো কেন? শুয়েই থাকো। তুই আমার কাছে? কিছু হয়েছে নাকি? প্রতিমা হাত বাড়িয়ে চশমা হাতড়ে চোখ তুললেন। না না, কিছুই হয়নি। অনেক দিন কথা বলিনি, এত ব্যস্ত থাকি। তুমি ভালো আছো তো? শরীর কেমন আছে? অতীন মোড়ায় বসল। ভালো নেই, একটুও ভালো নেই রে। হঠাৎ গলায় বাষ্প জমল। অতীন চটপট বুঝে নিল প্রশ্নটা করা ঠিক হয়নি। এখন খারাপ লাগার পাঁচালি শুনতে হবে। সে 7 তাড়াতাড়ি বলে উঠল, এই বয়সে সবাই একটু আধটু শরীরের সমস্যায় ভোগে। এই আমাকেই দেখো, 50-এ পা দিতে না দিতেই সুগারের ওষুধ খাচ্ছি। চারপাশে তাকালো সে। তোমার এই ঘরখানা কিন্তু বেশ ভালো, চমৎকার রোদ হাওয়া আসে। এই ঘরেই ঠাকুরদা কতদিন ছিল।
প্রতিমা তাকালেন ছেলের দিকে। কি ব্যাপার বলতো, তুই তো ভুলেও ছাদের ঘরে পা দিস না, আজ কি এমন হলো? ঠিক বলেছ মা, অতীন মাথা নাড়ল। এত কাজের চাপ, বাড়িতে আসি খেতে আর ঘুমোতে, কিন্তু তোমার কথা সব সময় মনে থাকে। থাকে বলেই তোমার জন্য সব ব্যবস্থা করে তবে যাচ্ছি। যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? প্রতিমা অবাক হয়ে জিজ্ঞেস করলেন। বেশি দূর নয়, কাঠমান্ডু। তোমার বৌমা অনেক দিন ধরে আবদার করছিল, দিন 7 মধ্যে চলে আসব। 7 দিন? হাঁ হয়ে গেলেন প্রতিমা। কিছু ভেবো না মা, সব ব্যবস্থা করে যাচ্ছি। তোমার ঘরে ছোট ফ্রিজ আর হিটার তুলে দিচ্ছি, স্টোভও থাকবে। ফ্রিজে যা খাবার থাকবে তাতে তোমার 7 দিন আরামসে চলে যাবে। শুধু যা খাবে তা বের করে গরম করে নিও। তোমার পায়ের যা অবস্থা, তাতে উপর নিচ করতে পারবে না, তাই সব তালা দিয়ে যাচ্ছি। তুমি যেমন আছো তেমনই এই ছাদে ঘুরে বেরিও, নো প্রবলেম। ঠিক আছে মা? অতীন হাসি মুখে তাকালো। তোরা 7 দিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাবি? ছেড়ে কোথায় মা, মন তো পড়ে থাকবে এখানেই। আসলে তোমার বৌমার মোটেই ইচ্ছে ছিল না তোমাকে একা রেখে যাওয়ার, কিন্তু তুমি পায়ের জন্য কয়েকটা সিঁড়ি ভাঙতেই পারো না, কি করে নেপালে পাহাড় ভাঙবে? বেড়াতে গিয়ে হোটেলের ঘরে বসে থাকার কোনো মানে হয় না। অতীন দরজার দিকে ফিরে যেতে গিয়েও দাঁড়ালো। একটু পরে লোক এসে ফ্রিজ, হিটার, স্টোভ এনে কী করে চালাতে হবে দেখিয়ে দেবে, কোনো চিন্তা করো না। আমরা কাল ভোরের ফ্লাইটেই কাঠমান্ডু চলে যাচ্ছি। রাত না ফুরোতেই ঘুম ভেঙে যায় প্রতিমার। আজও ভাঙল। বাথরুম থেকে বেরিয়ে কয়েক পা চলতেই ছাদের দরজা চোখে পড়ল। ভিতর থেকে বন্ধ। হাতের ঈষৎ চাপে বুঝলেন ওপাশে ছিটকিনি তোলা রয়েছে। কোনো মতে রাস্তার দিকে চলে এসে নিচে তাকালেন। জনমানবশূন্য রাস্তা। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন পা ধরে এসেছে তখন গাড়ির আওয়াজ কানে এলো। মুখ নিচু করে ট্যাক্সিটাকে দেখতে পেলেন। এই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তারপর নিচ থেকে ছেলে বেরিয়ে এলো 2 হাতে 2টো সুটকেস নিয়ে। ড্রাইভার সুটকেস 2টো পেছনে ঢুকিয়ে দিতেই প্যান্ট শার্ট পরা যে মহিলা এসে ট্যাক্সিতে উঠলেন, তিনি যে তার বৌমা তা প্রতিমা প্রথমে বুঝতে পারেননি। ওরা কেউ ওপরের দিকে তাকানো তো দূরের কথা, বাড়িটাকেও দেখল না। ট্যাক্সি প্রতিমার দৃষ্টির আড়ালে চলে গেল। সবই হলো, কিন্তু কাজের মেয়েটাকে তো রেখে যেতে পারত। কাল বিকেলে সে এসে বলে গেল, দিদি তোমার আর কি লাগবে বলো, রেখে যাচ্ছি। যদি লাগে, কোথায় যাচ্ছিস? প্রতিমা অবাক। বারে, ওরা পাহাড়ে বেড়াতে গেছে, আমি এই সুযোগে দেশে যাব না? চিন্তা করো না, ঠিক 7 দিনের মাথায় চলে আসব। আমার কিছু লাগবে না, মুখ ঘুরিয়ে নিলেন প্রতিমা। তাই বলি গিয়ে বৌদিকে। মেয়েটা চলে গিয়েছিল। কাজের লোকের এমন ঔদ্ধত্য কর্তা বেঁচে থাকলে সহ্য করতে পারতেন না প্রতিমা। ফ্রিজ খুলে হেসে ফেললেন প্রতিমা। রান্না করা খাবার যা আছে তাতে বড় জোর দিন 2 চলবে, বাকি সবই কেটে রাখা আনাজ, চাল, নুন আর হলুদের গুঁড়ো। অর্থাৎ প্রতিমাকে 2 দিন বাদে রান্না করে খেতে হবে। শ্বাস ফেললেন তিনি। তারপরেই মনে হলো, ওরা তো ঠিকঠাক গুছিয়ে তার খাওয়ার ব্যবস্থা করে গিয়েছে, কর্তব্যে তো কোনো ত্রুটি রাখেনি। তাকে ছাদের ঘরে রেখে বাড়ির দরজা জানলা বন্ধ করে বেড়াতে গিয়েছে। যখন খোলা থাকতো তখন কি হতো? তিনি তো সিঁড়ি ভেঙে নিচে যেতে পারতেন না, যাওয়ার ইচ্ছেও হতো না। এখন যেভাবে সিঁড়ির বন্ধ দরজার এপাশে থাকবেন, যখন দরজা খোলা থাকতো তখন এভাবেই থাকতেন। ওরা যে তাকে খাবার দিয়ে যেতে ভুলে যায়নি
এটা তো কম কথা নয়। দিনটা শুয়ে বসে খেয়ে এবং ছাদের প্রান্তে গিয়ে নিচের রাস্তার দিকে তাকিয়ে দিব্যি কেটে যাচ্ছিল। সন্ধ্যের মুখে আচমকা চিন্তাটা মাথায় আসতেই অস্বস্তিটা শুরু হয়ে গেল। এখন যদি তার শরীর খারাপ করে তাহলে কি হবে? মাঝরাতে যদি বুকে যন্ত্রণা শুরু হয় তাহলে কাকে ডাকবেন তিনি? তাদের এই বাড়ির লাগোয়া যে বাড়ি, তার মালিকানা নিয়ে মামলা চলছে। আদালতের আদেশে বাড়িটি তালাবন্ধ রয়েছে। তিনি চিৎকার করে ডাকলেও ও বাড়ি থেকে কারো সাড়া পাওয়া যাবে না। ওই সিঁড়ির দরজাটা যে 24 ঘন্টা খোলা থাকতো এমন নয়। রোজ রাতে কাজের মেয়েটা ওই দরজা বন্ধ করে যেত, খুলতো সকাল হলে। হেসে সে একদিন বলেছিল, রাত বিরেতে চোর এলে তো তোমার গলা থেকে একটা শব্দও বের হবে না। সিঁড়ি ভেঙে নিচে নেমে চোর সব হাতিয়ে নেবে। মাথা নেড়েছিলেন প্রতিমা। কথাটা ঠিক। শরীরের সঙ্গে সঙ্গে তার গলার জোরও যে খুব কমে গিয়েছে। আর তার ঘর থেকে চুরি যাবে এমন কিছু নেই। আজ রাতে ভয়টা যেন ডালপালা মেলল। যদি তার হার্ট অ্যাটাক হয় বা শ্বাস বন্ধ হয়ে আসে তাহলে পৃথিবীর কেউ সে কথা জানতে পারবে না। চোখ বন্ধ করে দুর্গানাম জপ করতে শুরু করলেন প্রতিমা। কিছুক্ষণ পরে তাতে স্বস্তি না পেয়ে বিছানায় চলে এসে চোখ বন্ধ করলেন তিনি। একসময় ঠোঁট নড়া বন্ধ হলো। কখন ঘুমিয়ে পড়েছেন টের পাননি প্রতিমা। ঘুম যখন ভাঙল তখন কত রাত বুঝতে পারেননি। তার খিদে পাচ্ছিল। ধীরে ধীরে বিছানায় উঠে বসতেই খোলা দরজা দিয়ে দেখতে পেলেন ছাদটাকে। জ্যোৎস্নায় মাখামাখি হয়ে রয়েছে। যদিও তাঁর চশমার কাঁচ অনেককাল পাল্টানো হয়নি, তবু জ্যোৎস্না একটু ঝাপসা দেখালেও তাকে টানল। তিনি শরীরটাকে তক্তপোষ থেকে নামিয়ে দরজার মুখে গিয়ে দাঁড়ালেন। অনেক কাল আগে বিমলকরের গল্পে পড়েছিলেন চমচমে জ্যোৎস্না। সেদিন ঠিক বুঝতে পারেননি। আজ মনে হলো লেখক এই জ্যোৎস্নার কথাই বলেছেন। বড় ভালো লাগলো। ছাদটা যেন জ্যোৎস্নায় ধোয়া। হুমা, ওটা কি? কার্নিশের কোনায় বসে থাকা সাদা প্যাঁচাটাকে কি সুন্দর দেখাচ্ছে। গোলমুখ ঘুরিয়ে যেন তাকেই দেখছে। এতকাল তিনি এই ঘরে আছেন, এরকম অপরূপ জ্যোৎস্না কখনো দেখেননি। কিছুক্ষণ পরে ফিরে এলেন খাবারের কাছে। হঠাৎ তার মনে হলো, এখন কত রাত কে জানে। এই ঘরে ঘড়ি নেই। যদি শেষ রাত হয় তাহলে এ সময় খাওয়াটা ঠিক হবে না। একবার অম্বল হলে বুক জ্বালা শুরু হয়ে যাবে। সারাদিন কষ্ট আর কষ্ট। আবার বাইরের পৃথিবীটায় চোখ রাখলেন। ধীরে ধীরে চাঁদের আলো কমে যেতে লাগলো। ছায়া ছায়া পৃথিবী। সেদিকে খানিক চোখ রাখার পর ঘুম পেয়ে গেল। শেষ কবে এই সময় জ্যোৎস্না দেখেছিলেন তা মনে করতে করতে ঘুম এসে গেল। পরে দুপুরে মনে হলো, বাড়িতে যখন কেউ নেই, কাছাকাছি বাড়িতে যখন কেউ থাকে না, তখন খোলা গলায় গান গাইলে কীরকম হয়? আলো আমার আলো গানটি একসময় খুব সুন্দর করে গাইতে পারতেন। কর্তার প্রশংসা পেয়েছেন অনেকবার। কতকাল ওই গান গাওয়ার সুযোগই পাননি। পরিবেশ অনুকূলে ছিল না। আজ কিন্তু প্রথম লাইনটি গলা থেকে বের হতেই তার মন খারাপ হয়ে গেল। একটুও সুর লাগছে না। বেশ কয়েকবার চেষ্টার পর হাল ছেড়ে দিলেন প্রতিমা। সব চলে গেল। শরীর একা যায় না, যাওয়ার সময় অনেক কিছু নিয়ে যায়। গানের কথাগুলো স্পষ্ট মনে আসছে, সুরটাও ভুলতে পারেননি। কিন্তু গলা দিয়ে সুরে জড়ানো কথাগুলো গান হয়ে বের হবে না। বিকেলে ঘুমিয়ে পড়েছিলেন। চোখ মেললেন যখন, তখন ঘরে বাইরে হালকা অন্ধকার। রাত হয়ে গিয়েছে, কিন্তু চাঁদ ওঠেনি। প্রতিমা উঠে টয়লেটে গেলেন। ফিরে এসে চায়ের জল বসিয়ে মনে হলো, আচ্ছা, ওরা যদি একটা ঘড়ি রেখে যেত তাহলে কি খুব অসুবিধা হতো? হেসে ফেললেন প্রতিমা। ঘড়ি তো এতকাল অভ্যেসে দেখে এসেছেন। এখন সময় কত তা জানার তো কোনো দরকার নেই। খিদে পেলেই খাবেন, ঘুম পেলে ঘুমোবেন। হঠাৎ কানে
একটা অচেনা শব্দ বাজল। উপর থেকে নিচে কিছু পড়লে এরকম আওয়াজ হয়। মাথা নাড়লেন। এ বাড়ির উপরে কিছু নেই যে নিচে এসে পড়বে। একা থাকতে থাকতে উদ্ভট সব ভাবনা মাথায় টোকা মারছে। তবু অস্বস্তিটা গেল না। বিধবা হওয়ার আগে থালাবাটি ধুয়ে ফেললেও যেমন ইলিশ মাছের গন্ধ থেকে যেত, তেমনই অস্বস্তিটা লেগেছিল। প্রতিমা থপথপে পা ফেলে দরজার কাছে গিয়ে আকাশে চোখ রাখলেন। না, এখনও চাঁদ ঠিকঠাক ওঠেনি। চোখ নামিয়ে সামনের ছাদটাকে দেখলেন। পাতলা ছায়ামাখা এক চিলতে ছাদ তাঁর সামনে। কিন্তু চোখ বাঁদিকে যেতেই তিনি অবাক হলেন। অনেকদিন চশমার পাওয়ার পরীক্ষা করানো হয়নি। মাঝে মাঝেই মনে হচ্ছে ঝাপসা দেখছেন, এই এখন যেমন। বাঁদিকে ছাদের দরজার গায়ে ওটা কি? স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও, নড়াচড়া না করলেও প্রতিমা পায়ে পায়ে এগোলেন। কাছাকাছি যেতেই চাঁদ দেখা দিল। জ্যোৎস্নার এক চিলতে এসে পড়ল ছাদে। সঙ্গে সঙ্গেই দেওয়াল থেকে বেরিয়ে এলো যে তার গলা থেকে শব্দ ছিটকে এলো, মরেছে। হ্যাঁ? হকচকিয়ে গেলেন প্রতিমা। এ যে মানুষ! ছাদের দরজা বন্ধ, এখানে উঠে আসার অন্য কোনো সিঁড়ি নেই, তাহলে এলো কি করে? ঝাপসা হয়ে আসা চোখে দেখার চেষ্টা করলেন তিনি। খাটো এবং শীর্ণ চেহারা, পরনে হাফ প্যান্ট এবং গেঞ্জি। প্রতিমা শক্ত গলায় জিজ্ঞেস করলেন, এই, কে তুই? এখানে কি করে এলি? এবার লোকটা নড়ল। চলে এলাম। আশ্চর্য, অন্য লোকের বাড়িতে না বলে চলে এসেছিস। চলে এলাম, তুই কে? লোকটা চারপাশে তাকালো। তার হাফ প্যান্টের পকেট থেকে দেশলাই আর বিড়ি বের করে ফস করে আগুন জ্বেলে ধরালো। তৎক্ষণাৎ প্রতিমা বাঁ হাত নাকের উপর তুললেন। এই দেখো, বিড়ি ধরালো, সহ্য হয় না গন্ধ। সঙ্গে সঙ্গে ছাদের কার্নিশের দিকে সরে গিয়ে লোকটা বলল, এই যে সরে এলাম, আর নাকে গন্ধ ঢুকবে না। হুফ, আশ্চর্য, তুই কে? এখানে কি করতে এলি? জোরে কথা বললেন প্রতিমা। শব্দ করে হাসলো লোকটা। তারপর বলল, ঘুরে ঘুরে দেখলাম এই বাড়ির সর্বত্র 3-4টে করে তালা ঝুলছে। এই ছাদ থেকে নিচে নামাও যাবে না, ওখানেও তালা। তুমি এখানে কি করে এলে? তোমার যা শরীর দেখছি, তাতে মনে হচ্ছে আগে থেকেই তোমাকে এই গুদামে ফেলে চলে গিয়েছে। লোকগুলো তোমার কে হয়? কাদের কথা বলছো? এই বাড়ির লোকগুলো। আমার ছেলে, বৌমা। লোকটা চোখ বড় করে তাকিয়ে থাকলো এবং তখন ওর মুখে জ্যোৎস্না ছিটকে এলো। লোকটা বলল, দেখো দিদিমা, তোমার তো বয়স হয়েছে, অনেক কিছু তুমি দেখেছো জীবনভর, তাই বুঝতেই পারছো পাবলিক যাকে চোর বলে আমি তাই। চোর? তুমি চোর? বিড়বিড় করে বলেই প্রতিমা প্রাণপণে চিৎকার করলেন, চোর, চোর, চোর। তবে তার গলা দিয়ে যে ফ্যাঁসফ্যাঁসে আওয়াজ বের হলো তা শুনে চোর বলল, ছেলে ওষুধ কিনে দেয় না? কি হারামি ছেলে মাইরি। ঢোক গিললেন প্রতিমা। চেঁচিয়ে গলা ব্যথা করছে। চোর বলল, টাকা দিও, কাল আমি ওষুধ এনে দেব। দেখে মনে হচ্ছে তুমি বিধবা। এক ছেলে? মাথা নেড়ে নীরবে হ্যাঁ বললেন প্রতিমা। তিনি বুঝতে পারছিলেন না এই লোকটির সঙ্গে কীরকম ব্যবহার করা উচিত। চেঁচিয়ে লোক জড়ো করবেন এমন জোর গলায় নেই। তাছাড়া এই বাড়ির ছাদ থেকে স্বাভাবিক গলায় চিৎকার করলে তা কারও কানে পৌঁছবে কি না তাই বা কে জানে। নিভে যাওয়া বিড়ি পায়ে মারিয়ে চোর জিজ্ঞেস করল, আমি কে তা বুঝতে পারছ? মাথা নাড়লেন প্রতিমা। না, থাক, বুঝে কাজ নেই। চোর হাসল। নাম কি? নাম? কি নাম বলি? বাদশাহ। আমার নাম বাদশাহ। হাসল চোর। বাদশাহ?
এরকম নাম তো শুনিনি। হিন্দু না মুসলমান? সর্বনাশ, এটা তো ভাবিনি। তুমি আমাকে রাজা বলে ডেকো। ওরা যতদিন না আসবে ততদিন একা থাকতে হবে না, আমি আছি। বলতে বলতে রাজা ছাদের দরজার সামনে চলে গিয়ে জোরে ঠেলে বলল, একেবারে শক্ত করে বন্ধ করেছে। আচ্ছা, তোমার ছেলের কি কাণ্ডজ্ঞান নেই? এখন তোমার যদি কোনো খারাপ অসুখ করে, ওই যাকে বলে হার্ট অ্যাটাক, কেউ জানতেই পারবে না, তুমি এখানে মরে পড়ে থাকবে। ছি ছি ছি, ছেলে বউয়ের সঙ্গে শত্রুতা আছে নাকি? না না, প্রতিমা মাথা নাড়লেন। তার মনে হলো ছেলেটা বড্ড বেশি কথা বলছে। হুম হুম, তুমি সত্যি কথা বলছো না। অবশ্য আমি বাইরের লোক, আমার কাছে সত্যি কথা বলবেই বা কেন? চারপাশে তাকালো রাজা। ভেতরে ঢোকার তো অন্য কোনো পথ নেই, ঢুকতে গেলেই দরজা ভাঙতে হবে। যন্ত্রপাতি না আনলে সেটা সম্ভব নয়। আগেকার দিনের মজবুত বাড়ি তোমার স্বামী বানিয়েছিল? আমার শ্বশুর মশাই। তাই এত শক্ত? তখন তো ভেজাল মেশানো হতো না। শ্বাস ফেলল শব্দ করে। বলল, আজকের রাতটার 12টা বাজলো, এদিকে পেটে ছুঁচো নাড়ছে, বলতে লজ্জা করছে। তোমার কাছে একটু খাবার পাওয়া যাবে? কৌটোয় মুড়ি আছে। ধুর, ঠোঁট বেঁকালো রাজা। মাঝরাতে শুকনো মুড়ি চিবোতে হলে ঘরের বাইরে আসবো কেন? হাঁড়িতে ভাত নেই? মাথা নেড়ে না বললেন প্রতিমা। ছেলেটা শুকনো মুখ বলে দিচ্ছে অনেকক্ষণ তার পেটে কিছু যায়নি। তুমি তো ঘুমোচ্ছিলে, পেটে কিছু দিয়েছ? প্রশ্নটা কানে যাওয়া মাত্র ছেলেটাকে ভালো লাগলো প্রতিমার। মাথা নেড়ে বললেন, ঠিক আছে, দেখছি। আচ্ছা, তোমাকে দেখতে হবে না, ভালো করে নড়তে পারছো না, তুমি আবার কি দেখবে? আমিই দেখছি। রাজা এগিয়ে গিয়ে প্রতিমার ঘরের দরজায় দাঁড়িয়ে ভেতরটা দেখে বলল, বাহ, ঠিক হ্যায়, তুমি তোমার খাটে গিয়ে বসো, আমি দেখছি। প্রতিমা আপত্তি করলেন, কিন্তু রাজার কথার তোড়ে সেই আপত্তি ভেসে গেল। প্রতিমা খাটের উপর বসে অবাক চোখে রাজার রান্না করা দেখছিলেন। চাল ডাল চাপিয়ে দিয়েছে ছেলেটা। এবারে আলু ধুয়ে কয়েকটা টুকরো করে তাতে ফেলে দিল। প্রতিমা জিজ্ঞেস করলেন, এরকম রান্না শিখলে কোথায়? আঙুল তুলে উপরটা দেখালো রাজা। অর্থাৎ ভগবান শিখিয়েছেন। বাড়িতে কে কে আছে? না, এইসব কথা একদম জিজ্ঞেস করবে না। এই বাড়িতে চুরি করতে এসেছিলাম, দরজা ভেঙে চুরি না করে ভাত রান্না করছি। তুমি বাধা দিলে হাত তুলতে হতো। তোমার যা শরীর, তাতে আমিই বিপদে পড়তাম। খুনের দায়ে পুলিশ আমাকে খুঁজতো। হাতায় দুটো ভাত তুলে পরীক্ষা করলো রাজা, নরম হয়েছে কিনা। কিছুক্ষণ চুপ করে থেকে প্রতিমা জিজ্ঞেস করল, যদি পুলিশে তোমাকে ধরে? নতুন কথা বলছো না, 5 বার ধরেছে, জেলও খেটেছি। বউ বাচ্চা আছে? আবার ওসব প্রশ্ন? কেউ নেই, কেউ নেই দুনিয়ায়। শুধু দুবেলা পেট ভর্তি ভাত ডাল তরকারি থাকলেই আমি খুশি। আবার ভাত পরীক্ষা করে হাসলো রাজা। হয়েছে, আর দারুণ গন্ধ গো। ভাতের গন্ধ যে কি ভালো লাগে। প্রতিমা দেখলেন রাজা আলু সেদ্ধর খোসা ছাড়িয়ে সর্ষের তেল এবং নুন মাখিয়ে আলু সেদ্ধ তৈরি করলো। তারপর প্রতিমা যে থালায় রোজ খান তাতে ডাল ভাত আর আলু সেদ্ধ সাজিয়ে এগিয়ে ধরল। নাও, খেয়ে নাও, আমার আর দেরি সহ্য হচ্ছে না। খাওয়া শুরু করলো রাজা। প্রতিমা থালাটা ধরেই থাকলেন। কিছুটা খাওয়ার পর রাজা জিজ্ঞেস করল, কি হলো, খাও, না খেলে শরীর খারাপ করবে। হাসলেন প্রতিমা। ডাল ভাতের সঙ্গে আলু সেদ্ধ মেখে মুখে তুলে বেশ ভালো লাগলো তাঁর। রান্নাটা একটু অন্যরকম। রাজার খাওয়া শেষ হয়ে গেলেও প্রতিমার অর্ধেকটা খাওয়া হলো না। রাজা জিজ্ঞেস করল, ওপরে জলের কল বাথরুম আছে?
আছে, রেখে দাও, আমি ধুয়ে নেব। তুমি জল খেয়ে হাত ধুয়ে নাও। বাহ, অনেক দিন পর কেউ আমার এঁঠো থালা ধুয়ে দেবে। আর খাবে না? না, পেট ভরে গেছে। প্রতিমা মাথা নাড়লেন। আমাকে দাও, ভাত হলো লক্ষ্মী, ফেলতে নেই। হাত বাড়িয়ে থালা নিয়ে এলো রাজা। দ্রুত শেষ করলো বাকি অর্ধেক। তারপর বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এক গ্লাস জল খেয়ে আবার গ্লাস ভরে নিয়ে এলো। বলল, খেয়ে নাও। হাসলেন প্রতিমা। জল খেয়ে মুখ ধুয়ে এসে বললেন, কি দেখছো? ঘরটাকে ভালো করে দেখছিল রাজা। হেসে বলল, যা আছে তা নিয়ে হাত ছোট করব না। নাও, শুয়ে পড়ো, আমি চললাম। ঠিক তখনই পেট গুলিয়ে উঠল। কোনো রকমে বাথরুমে গিয়ে প্রতিমা বমি করলেন। তার পিছনে চলে এসে সাবধানে ধরে থাকলো রাজা। মুখ ধোয়ার জল দিল। তারপর বিছানায় ফিরিয়ে দিয়ে জিজ্ঞেস করল, হজমের ওষুধ আছে? মাথা নাড়লেন প্রতিমা। নেই। জল খাও, আরও এক গ্লাস জল খাও। গ্লাসে জল ভরে প্রতিমাকে খাইয়ে রাজা বলল, কাল তোমার জন্য হজমের ওষুধ এনে দেব। এখন প্রায় শেষ রাত, কোনো দোকান খোলা পাওয়া যাবে না, শুয়ে পড়ো। কাহিল লাগছিল প্রতিমার, কিন্তু ছেলেটা প্রায় নাতির বয়সী হলেও একদম অপরিচিত। ওর সামনে শুতে অস্বস্তি হচ্ছিল। তিনি বিছানায় বসলেন। রাজা বলল, সংকোচ করছো কেন? শুয়ে পড়ো। আর হ্যাঁ, তোমার কাছে কত মালকড়ি আছে বলো তো? রাতটায় কোনো রোজগার না হলে দিন কাটবে কি করে? আমার কাছে কোনো টাকা নেই, ছেলের ওপরই তো ভরসা করে আছি। সর্বনাশ, কি ছেলেই যে পেটে ধরেছিলে! কাল তোমার কাছে আসার আগে রোজগার করে আসতে হবে। তুমি দিদিমা খুব ভালো, বুড়িদের সঙ্গে কথা বলার চান্স পাই না। আহ, বেশ ঘুম পাচ্ছে, আমি মেঝের ওপর শুয়ে পড়ছি। রাজা চিত হলো। এই বালিশটা নাও। প্রতিমা নিজের বালিশ এগিয়ে দিলেন। আপত্তি না করে সেটাই টেনে নিয়ে মাথার নিচে রাখলো রাজা। কাকগুলো চিৎকারে চোখ মেললেন প্রতিমা। ধর্মড়িয়ে উঠে বসলেন তিনি। দেখলেন রাজা নেই। ধীরে ধীরে সব মনে পড়ল। সূর্য উঠে গেছে অনেকক্ষণ। ছেলেটা এলো, ভাত রান্না করে তাকে খাইয়ে কখন চলেও গেল। তার যে বমি বমি ভাবটা প্রবল হয়েছিল তা এখন নেই। মুখ ধুয়ে এসে দেখলেন ফ্রিজের ওপর একটা গ্লাসে জল কাগজ চাপা দেওয়া আছে। এটা তিনি করেননি, নিশ্চয়ই ছেলেটা করেছে। কাগজ সরিয়ে গ্লাসের জলে জিভ দিতে মিষ্টি স্বাদ পেলেন। জলে চিনি গুলে রেখে গেছে ছেলেটা। এরকম ছেলেকে তিনি এই প্রথম দেখলেন। তাদের বাড়ির ছেলেদের সঙ্গে একটুও মিল নেই। কিন্তু প্রতিমার মনে হলো আলাপ হওয়ার খানিক পর থেকেই ছেলেটাকে একটুও খারাপ লাগছিল না তার। দিনটা কেটে গেল। রাত নামতেই পরিষ্কার শাড়ি পরলেন প্রতিমা। ভাত, ডাল আর একটা তরকারি এমন পরিমাণে রান্না করলেন যাতে দুজনে খেতে পারে। একটু একটু রাত বাড়ছে। সামান্য শব্দ হলেই তিনি চোখ ছোট করে তাকাচ্ছেন। রাত গড়িয়ে চলেছে। তারপর একসময় ভোরের আলো ফুটল। ছেলেটা বলেছিল ওষুধ নিয়ে আসবে। চিনির জল খেয়ে তাঁর শরীর ঠিক হয়ে গেছে, ওষুধের দরকার নেই। প্রতিমার মনে হচ্ছিল হয়তো ফোন করবে। আটকে গিয়েছে ছেলেটা। আজ রাত হলেও চলে আসবে। সে এলে না হয় রান্না বসাবেন। ঘরের বাইরে পাতলা অন্ধকারে এসে দাঁড়ালেন প্রতিমা। হালকা বাতাস বইছে। অনেক দিন পর তিনি একজনের জন্য অপেক্ষা করছেন। কতদিন পরে! অপেক্ষা করার সুখের কথা ভুলেই গিয়েছিলেন তিনি। এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা গল্প নিজের জন্য। আমার গল্প পাঠ ভালো লাগলে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
আমার ফেসবুক পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ফলো করে নেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। পরের দিন আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে আপনাদের কাছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।